মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে চায় চাপ আইএমএফ-এর। স্থিতিশীলতার আশা অর্থনীতিবিদদের, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যাংকারদের। মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু। কর্মহীন হয়ে পড়ায় দুশ্চিন্তায় জেলেরা, খাদ্য সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। বাংলাদেশকে বেকায়দায় ফেলতেই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, অভিযোগ ব্যবসায়ীদের। বিমানবন্দরে চান কার্গো সুবিধা, বিদেশি কার্গো বিমানকে সুযোগ দেওয়ার দাবি। রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন দোকানে চলছে ঐতিহ্যবাহী হালকাথা। অতীত হিসাবের পাট চুকিয়ে নতুন খাতা খুলছেন দোকানিরা। এবং নীতিমালা পরিবর্তনে অস্বীকৃতি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $200 কোটি তহবিল আটকে দিলেন ট্রাম্প। ঔষধ আমদানিতেও আসতে পারে নতুন শুল্ক আরোপের ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে কঠোর আইএমএফ। এটি বাস্তবায়ন হলে মুদ্রা বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত কার্যকর করার পক্ষে ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকও বলছে নজরদারিতে রেখেই বাজার ভিত্তিক করা হবে ডলারের দাম। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। ডলারের বাজার নিয়ন্ত্রণে গেল বছরের ৮ মে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে ১০ টাকা বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তিমূল্য নির্ধারণ হয় ১১৭ টাকা। এর চেয়ে ২% বেশি কমে কেনাবেচা হওয়ার কথা ছিল। তবে কিছুদিন ১২০ টাকায় বিনিময় হলেও পরে দাম উঠে যায় ১২৬ থেকে ১২৭ টাকায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এ ধরনের ব্যবস্থাকে উঠিয়ে দিয়ে মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা বলছেন। এতে সমর্থন দিচ্ছেন অর্থনীতিবিদরা। আইএমএফ এর যেটা পরামর্শ ছিল যে পরীক্ষামূলকভাবে প্রথমে আপনারা ছেড়ে দিতে পারেন, তারপর যদি দেখেন যে এরপরে ভলাটিলিটি অনেক বেড়ে গেছে আবার ক্রলিং পেগে ফিরে আসতে হবে, যে বাজারকে আরও ক্লোজলি মনিটর করবে, আরও কন্ট্রোল ব্যবস্থা নিতে পারেন। কাজে অন্তত পরীক্ষামূলকভাবে ছাড়ার সময় তো এটাই। ডলারের বাজার পুরোপুরি স্থিতিশীল হয়নি উল্লেখ করে ব্যাংক কর্মকর্তারা বলছেন চিন্তাভাবনা করেই বাজারের উপর ছেড়ে দেয়া উচিত হবে। ইন্টারব্যাংকটা যেদিন আমরা বুঝতে পারবো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, যেদিন আমরা দেখতে পাবো যে মার্কেট ডিপেন্ডেন্সি রেমিটেন্স থেকে ইন্টারব্যাংকের উপর সবচেয়ে বেশি, এটা আমরা ২২-এর আগে দেখতে পেয়েছি, ওই রকমটা হতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম যে দিস ইজ দ্য টাইম। এখন যেহেতু ওই পর্যায়ে আমরা যেতে পারি নাই, এবং আমি এখনও দেখছি যে মাঝে মাঝে একটা টাইটনেস আসে, সো একটা অনিশ্চিত অবস্থা আছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আগামীতে ডলার বাজারমুখী হবে এবং মুদ্রা বাজারে যাতে কোনো ধরনের অস্থিরতা না থাকে সেজন্য নজরদারিও থাকবে। বৈদেশিক মুদ্রা ফরেন এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জ রেট, এটা বাজারমুখী হবে এবং বাজারমুখী যাতে হয় বাংলাদেশ ব্যাংক সেই বিষয়ে কাজ করবে এবং এই জন্য যতটুকু নিয়ন্ত্রণ রাখা দরকার বাজারমুখী করার জন্য সেটুকু নিয়ন্ত্রণও বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে। বর্তমানে ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ১২২ টাকা, তবে খোলা বাজারে ১২৪ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব মার্কিন অভিবাসন নীতি এবং এর প্রভাব নিয়ে। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবাধিকার সংস্থা ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী। জনাব মঈন চৌধুরী, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নীতি নিয়ে এত জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জানতে চাই যে যারা এখনো গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন, মানে তাদের জন্য এটা কতটা ঝুঁকিতে রয়েছে? ধন্যবাদ। যারা শিক্ষার্থী আছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকা আসে, তাদের শিক্ষা অর্জন করার জন্য আমেরিকা গেছে, কিন্তু দেখা যায় যে যারা শিক্ষার্থী হওয়ার পরে তারা হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে থাকে, তারা কাজ করার চেষ্টা করে। যদি ইমিগ্রেশন জানতে পারে যে তারা অনুমোদন ছাড়া কাজ করেছে, তখন তারা এটাকে বলা হয় টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করা হয়েছে। কারণ ভিসার যখন তাকে স্টুডেন্ট দেওয়া হয়, কাজ করার অনুমতি দেওয়া হয় না। তো একটা সময় পরে সে কাজ করার অনুমতি পায়, তখন সে অবশ্যই কাজ করতে পারে। কিন্তু কাজ করার অনুমতি ছাড়া যখন সে কাজ করে, এরকম অনেকগুলো রেস্ট্রিকশনস আছে যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, তখন তারা ভিসা নীতি ভায়োলেট করার কারণে তাদের ভিসা কিন্তু রিভোক করা হচ্ছে এবং এটা
অতীতেও ইমিগ্রেশন আইন ছিল এবং সেম আইন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় এটা তারা একটু প্রয়োগ করছে ভালোভাবে এবং স্ক্রুটিনি করছে। আর যারা গ্রিন কার্ডধারী যারা আছে তাদের ওই রকম রেস্ট্রিকশন নাই, কিন্তু তারা বৈধ, যদি বৈধভাবে গ্রিন কার্ড তারা পেয়ে থাকে, কোনো অনিয়মের সুযোগ নিয়ে না থাকে, কোনো ফ্রড ডকুমেন্ট দিয়ে না থাকে, কোনো মিথ্যা তথ্য না দিয়ে থাকে, তাদের ভয়ের কোনোই কারণ নাই। তবে তাদের রেস্ট্রিকশন হচ্ছে এটাই, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে, লিগ্যাল যে পার্মানেন্ট রেসিডেন্ট এলপিআর বলি আমরা গ্রিন কার্ডকে, তাদেরকে গ্রিন কার্ড দেওয়া হয় আমেরিকা থাকার জন্য। দেখা যায় কি অনেকে আমেরিকার গ্রিন কার্ড নেওয়ার পরে আমেরিকা তারা থাকে না, তারা বিভিন্ন দেশে থাকে, যে দেশের নাগরিক সে দেশে চলে যায়, 6 মাস থাকে ওই দেশে, তারপরে দেখা যায় 2 মাসের জন্য আমেরিকা যায়, আবার 6 মাস তার নিজস্ব দেশে থাকে। কারণ আমেরিকার উদ্দেশ্য যারা গ্রিন কার্ড নিচ্ছে তারা আমেরিকা থাকার জন্য, না থাকা যদি এয়ারপোর্ট এখন একটু কড়াকড়ি, আপনারা জানেন প্যান্ডামিকের পরে এই নিয়মটা অনেক শিথিল ছিল এবং বাইডেন প্রশাসনও এই ক্ষেত্রে একটু শিথিল ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন এখানে খুব কঠোর মনোভাব যে আইন সবাইকে ফলো করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে আমি বলতে চাই যারা আপনার গ্রিন কার্ডধারী আমেরিকায় আছেন তারা আমেরিকায় থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে অবশ্যই আপনি ব্যবসায়িক কাজ, পারিবারিক কাজে অবশ্যই আপনি ঘোরাফেরা করতে আসতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় আমেরিকা থাকার চেষ্টা করবেন। এই যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে শিক্ষার্থীদের আসলে আমেরিকা ছেড়ে যেতে বলা হচ্ছে, তো সেখানে তো বাংলাদেশি অনেক শিক্ষার্থী রয়েছে, তাদের কি অবস্থা এখন সেটা জানাবেন। ধন্যবাদ। শিক্ষার্থীকে আসলে ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে তারা যে দেশে আমেরিকায় তারা আছে শিক্ষা অর্জন করার জন্য গিয়েছে, তারা যেন শিক্ষায় অর্জনই করে। তারা যদি কাজ করার উদ্দেশ্যে কাজ করবে, যদি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট না করে থাকে। অনেক শিক্ষার্থী আছে বাংলাদেশি যারা ফুল টাইম স্টুডেন্ট, যারা ব্যাচেলর কোর্স করছে, তারপর তারা ফুল ফান্ডেড পিএইচডি কোর্স করছে। উই আর ভেরি ইমপ্রেসড এবং উই আর ভেরি ডিলাইটেড এইসব ছেলে মেয়েদের জন্য, তারা ভালো করছে। যারা পড়ার উদ্দেশ্যে না যায়, ওইখানে গিয়ে কাজের সন্ধান করে বা তার ফাইন্যান্সিয়াল এবিলিটি না থাকে, স্টুডেন্ট লোন সে পায় নাই বা স্কলারশিপ পায় না, তাকে নিজস্ব টাকা দিয়ে লেখাপড়া করতে হবে। বর্তমান নীতিতে এটাই করতে হবে, কিন্তু সে যদি না করে তখন দেখা যায় তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট হলো। আর লিগ্যাল টার্মসের যদি শিক্ষার্থীদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করা মানে তার ঝুঁকিতে অনেকেরই কিন্তু ভিসা বাতিল হচ্ছে, সেভিজ রিভোক হচ্ছে, টার্মিনেট হচ্ছে, তাদের হয়তো আর কোনো অপশন থাকবে না। সেক্ষেত্রে তাদের উচিত হবে যদি এরকম হয়ে থাকে তাৎক্ষণিকভাবে অ্যাটর্নির সাথে পরামর্শ করা, স্কুলের সাথে পরামর্শ করা, যে স্কুলে তারা গিয়েছে বাতিল হওয়ার পরে তারা অন্য স্কুলে ট্রান্সফার নিতে পারে কিনা তারা চেষ্টা করা উচিত। অনেক ক্ষেত্রে অনেক সময় তাদের আসলে করার কিছু থাকে না। সো আমি সবাইকে বলবো আপনারা যারাই আছেন তারা নিজস্ব, যারা কিন্তু অনেক স্টুডেন্টরা অনেক জ্ঞানী, তারা জানে কি করতে হবে, দে শুড ফলো দ্য দেয়ার অল দ্য প্রসিডিউর, তারা ফলো করা উচিত। জি, এই যে দেখা যায় অনেক শিক্ষার্থীরা যায় এবং তাদের দেখা যায় শিক্ষা গ্রহণ শেষ যখন হয় তারপরে সম্ভবত 90 ডেজ থাকে যে তার মধ্যে জব জোগাড় করতে হবে সাবজেক্ট রিলেটেড, না হলে তাদের দেখা যায় আমেরিকা ত্যাগ করতে হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সব শিক্ষার্থীরা আসলে কি করতে পারে আপনার মতে? আমেরিকার বর্তমান নীতিতে এখন যেটা বলা হচ্ছে, যদি কারো ভিসা বা স্ট্যাটাস টার্মিনেট হয়ে যায় তাকে অবশ্যই ব্যাক করতে হবে, এবং যদি নিজ দেশে কোনো সমস্যা না থাকে তাকে ব্যাক করা উচিত এবং বাধ্যতামূলক। আপনারা জানেন রিসেন্টলি এপ্রিলের 11 তারিখে একটা প্রজ্ঞাপন আসছে যে যদি যারাই আমেরিকায় আছে, স্টুডেন্ট বলেন বা প্রায় সব ধরনের ভিসাতে যারা আছে, তাদেরকে 30 ডেজের বেশি থাকলে রেজিস্ট্রি করতে হবে, না করলে এটা এক ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। তাদের ফিঙ্গারপ্রিন্ট দেবে, ইউএসসিআইএস যাবে। তো এটা খুব ক্রুশিয়াল, যারা একটু কম্পিউটার জানে তারা কিন্তু নিজেই গুগল করে জানতে পারে, আমাদের মতো অ্যাটর্নিদের প্রয়োজন হয় না। তারা এটা, আমি সবসময় বলি, ইউ শুড নো দ্য ল অ্যান্ড ফলো দ্য ল। If you don't know the law, you break the law, you are criminal. So if you know the law, you don't break the law. So it's very important. জি, অনেক বাংলাদেশি তো আমেরিকায় আছেন, তো দেখা যাচ্ছে অনেকেই ইতোমধ্যে তাদের অনেক কিছু প্রসেসিংয়ে আছে হয়তো, কিন্তু নোটিশ পেয়েছেন আমেরিকা ছাড়ার। তো সেক্ষেত্রে বাংলাদেশি সরকারের কোনো কিছু করার আছে কিনা কিংবা? ধন্যবাদ। যারা নোটিশ পেয়েছে ছাড়ার তাদের আর কোনো কিছু প্রসেসিংয়ে নাই, কারণ প্রসেসিংয়ের সর্বশেষ পর্যায়ে হচ্ছে আমেরিকাতে। যারা যেহেতু সময় টিভি থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে আসার জন্য, যেহেতু বাংলাদেশে ভিজিটে আসছিলাম, আমি মনে করি জনগণের জানা উচিত বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। যারা কোনো একটা কেস তাদের কোনো আদালতের সর্বোচ্চ পর্যায়ে ডিনাই হয়ে গেছে, তার আপিলের প্রক্রিয়া শেষ হয়ে গেছে, আপিল সে করে নাই, তার ডিনাইলের পথে তার হচ্ছে রিমুভাল অর্ডার হয়। দিস ইজ কল অর্ডার অফ রিমুভাল। হি অর শি মাস্ট লিভ দ্য কান্ট্রি উইদিন সার্টেন টাইম। যখন তারা না যায় তখন তারা হয়ে যায় ইমিগ্রেশনের কাছে, তারা ফিউজিটিভ, আমরা যারা ফেরারি বলি,
ইমিগ্রেশনে তারা ফিউজিভ, তাদেরকে ইমিগ্রেশন যে কোনো জায়গায় থেকে ধরলে কিন্তু তারা অ্যারেস্ট করবে এবং ডিটেনশনে নিয়ে যাবে, তারাকে সরাসরি পাঠিয়ে দেবে এই দেশে। জি জনাব মঈন, দেখা যায় অনেকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আমেরিকায় যায়, তারা কতটুকু সুবিধা করতে পারবেন? জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 30 দিনের বেশি যদি কোনো অভিবাসী এসে থাকে ভিজিটর, তাদের নিবন্ধন করতে হবে, তো সেটা তাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ। রাজনৈতিক আশ্রয় হচ্ছে সবার একটা মানবাধিকার, একটা অধিকার। মানবাধিকারের মধ্যে রাজনৈতিক আশ্রয়টা পড়ে। যদি কোনো কেউ তার নিজ দেশে অতীতে, বর্তমান এবং ভবিষ্যৎ পারসিকিউশন শিকার হয়, সে ওই দেশে রাজনৈতিক আমেরিকা আশ্রয় নিতে পারে। ডিপেন্ড করে তার বর্তমান থ্রেটটা আছে কিনা, অতীতে তার কোনো থ্রেট ছিল কিনা, বা একিউজ হয়েছে কিনা, বা তার বিরুদ্ধে পারসিকিউশন করা হয়েছে কিনা, বর্তমান আছে কিনা, ভবিষ্যতে আছে কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বলবো, ধরেন যারা আগে বিরোধী দলে ছিল, যারা যারা 5 আগস্টের আগে যারা অ্যাসাইলাম ফাইল করে, তারা সবসময় ফাইল করেছে কি তখনকার সরকার তাদেরকে নির্যাতন করেছে, তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ তখনকার সরকার তো এখনকার নাই। এখন আমাদের মহামান্য ইউনূস সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলছে, এখন তো অন্যায় বিচার কম হচ্ছে, এটা স্টেট ডিপার্টমেন্টও জানে এবং ইমিগ্রেশনও জানে। এক্ষেত্রে তাদেরকে প্রমাণ করতে হবে যে এখনও তাদের সমস্যাটা আছে, না হলে তাদের কেস রিজেক্ট হয়ে যাবে। এই যে ডোনাল্ড ট্রাম্পে আসার পরে যে কঠোর ভিসা নীতি তৈরি হলো, এতে বাংলাদেশিদের আমেরিকা যাওয়ার ক্ষেত্রে কতটা শঙ্কার সৃষ্টি হলো বা কতটা শঙ্কা রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এক্ষেত্রে আমি মনে করব কঠোর ভিসা নীতি অনেকের জন্য আশীর্বাদ, অনেকের জন্য অভিশাপ। আশীর্বাদ তাদের জন্য যারা সবসময় ল ফলো করে, যারা কোনো মিথ্যার আশ্রয় নেয় না, যারা কোনো ফ্রডের আশ্রয় নেয় না, যারা সঠিক তথ্য দেয়, তাদের জন্য একটা আশীর্বাদ। এবং অভিশাপ তাদের জন্য যারা অতীতে মিথ্যা তথ্য দিয়ে ভিসা নিয়েছে, মিথ্যা তথ্য আশ্রয় প্রার্থনা করেছে, তাদের জন্য অভিশাপ। তাদের ইমিগ্রেশন এখন পুঙ্খানুপুঙ্খ হবে, সব তথ্য যাচাই বাছাই করবে। আপনারা এমনও জানেন, এমনও হচ্ছে যারা অ্যাসাইলাম উইন করেছে, গ্রিন কার্ড পাওয়ার কথা তাদেরকে আর গ্রিন কার্ড দেওয়া হচ্ছে না। কেননা এই কাগজ তারা এখন স্ক্রুটিনি করবে, যে তথ্য তারা দিয়েছিল এবং যে ডকুমেন্ট তারা প্রডিউস করে সবগুলো অথেন্টিক কিনা দেখার জন্য হোল্ডে আছে। সো এই কথা সবাইকে বলি, আবারও বলি, অ্যান্ড ইমিগ্রেশনে লেখাই থাকে রং হেল্প অলওয়েজ হার্ট, ডু নট হেল্প এনিবডি ইফ ইউ ডোন্ট নো এনিথিং, রং হেল্প অলওয়েজ হার্ট। অসংখ্য ধন্যবাদ চৌধুরী। দেখা যাচ্ছে যে আমেরিকান ভিসা নীতি সঠিকভাবে প্রতিফলিত হোক এবং বাংলাদেশের জন্য সেটা সুখকর হোক, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নতুন নীতি নিয়ে, এবং সেজন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলছিলেন জনাব মঈন চৌধুরী। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে মধ্যরাত থেকে। এতে কর্মহীন হয়ে পড়েছে ভোলা এবং পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তিতে তারা। নিষেধাজ্ঞাকালীন জেল জরিমানা এড়াতে ইতোমধ্যে সাগর থেকে ঘাটে ফিরে এসেছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। জেলেরা জানান, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস মেঘনা এবং তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা চলছে। এর মধ্যে আবারও সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বছর জুড়ে এমন নিষেধাজ্ঞা পড়ে তারা অনেকটাই নিঃস্ব, বাড়ছে মাছ এবং তাদের বাড়ছে ধার দেনার বোঝা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার উপকূলে ফিরেছেন জেলেরা। বিস্তারিত জানাতে 6 নম্বর ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, মধ্যরাত থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। নতুন করে যে 58 দিনের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার কারণে কক্সবাজার উপকূলে ফিরেছে অধিকাংশই মাছ ধরার ট্রলার। আমরা লক্ষ্য করছি সকাল থেকে কক্সবাজার যে বাঁকখালী নদী রয়েছে, সেই বাঁকখালী নদীর যে উপকূল রয়েছে, সেই উপকূলে বিপুল সংখ্যক মাছ ধরার বড় বড় ট্রলারগুলো এসে নগর করেছে এবং সেখানে যারা জেলেরা ছিলেন সব জেলেই কিন্তু এখন উপকূলে অবস্থান করছে। আমরা যারা বুট মালিক সমিতির রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। কক্সবাজারে প্রায় 7000-এর অধিক বড় বড় ফিশিং ট্রলার রয়েছে, যেগুলো মাছ শিকার করে যে প্রায় লক্ষাধিকের মতো জেলে রয়েছে। সবাই এরই মধ্যে প্রায় ট্রলারগুলো ফিরেছে এবং জেলেরা ফিরেছে। বাকি যে ট্রলারগুলো এখনো পর্যন্ত ফেরার পথে রয়েছেন, তারাও বিকেলের মধ্যে ফিরবেন এমনটাই জানিয়েছে বুট মালিক সমিতি। তবে যে দীর্ঘদিন ধরে যে 65 দিনের যে আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার সময় ভারতের
যে জেলেরা তারা মাছ শিকারের একটা বারবার অভিযোগ করতো জেলেরা ধরে নিয়ে যায়, সেই অভিযোগ কিন্তু এবার নতুন নিয়মে যে ভারতের সঙ্গে মিল রেখে বাংলাদেশও একই সঙ্গে যে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে, সেই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে এখানকার জেলেরা। এবং তারা যেটি বলছে, এখন মাছ যে ধরা সেটি দুই দেশে সমান সময়ে হচ্ছে এবং ভারতের 2 দিন আগে যেহেতু সেটি আরো খুলছে, সেজন্য জেলেরা খুব খুশি। তবে আরেকটি বিষয় এখন যেটি বলা হচ্ছে, কক্সবাজারে এখন পর্যন্ত 65,000-এর মতো নিবন্ধিত জেলে রয়েছে। সেই নিবন্ধিত জেলের মধ্যে অনেকে এখনো অনিবন্ধিত রয়েছে। অনিবন্ধিত যারা জেলে রয়েছে তাদের যাতে দ্রুত নিবন্ধনের আওতায় আনা হয় সেটিও দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। মাছ ধরার নিষেধাজ্ঞার খবর জানাতে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দ্বিতীয় মেয়াদে ভারত থেকে চাল আমদানির সময়সীমা শেষ হচ্ছে আজ। হিলি স্থলবন্দর দিয়ে দেশটি থেকে চাল আমদানির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। হিলিস্থল বন্দর দিয়ে আজকেই শেষ হচ্ছে দ্বিতীয় মেয়াদের চাল আমদানির সময়সীমা। ইতিমধ্যে আজকে যেহেতু সকাল থেকে আমদানিকারকরা ভারত থেকে পণ্যবাহী চাল বোঝাই ট্রাক ইতিমধ্যে আমদানি শুরু হয়েছে। আর গতকালকে পয়লা বৈশাখ সরকারি ছুটি দিলেও কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য স্বাভাবিক ছিল। এই দিনকা 219টি ট্রাক বন্দরে প্রবেশ করে, তার মধ্যে 201টি ছিল চাল বোঝাই, তাতে 8,483 মেট্রিক চাল আমদানি হয়েছে, যা রেকর্ড পরিমাণ। তাছাড়া 11 নভেম্বর থেকে সরকার কম শুল্কে কিন্তু চাল আমদানি শুরু করে। গতকালকে 14 তারিখ পর্যন্ত হিলিস্থল বন্দর দিয়ে 6,400 ট্রাকে 2,67,857 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চালের আমদানি পর্যাপ্ত রয়েছে। আমদানিকারক ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, ব্যবসায়ী থেকে জানবার চেষ্টা করেছিলাম। আজকেই তো শেষ হচ্ছে দ্বিতীয় মেয়াদের চাল আমদানি, তবে কি পরিমাণ চাল ভারতের অভ্যন্তরে আছে তারা জানিয়েছেন এখনও প্রায় 150 ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। তাছাড়া সরকার যে তাদের যে অনুমোদন সেটা কিন্তু পর্যাপ্ত রয়েছে। তো ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা দাবি ছিল, যেহেতু বাংলাদেশে ধান উঠতে এখনও প্রায় 1 মাসের বেশি সময় আছে, এই সময় যদি চাল আমদানি স্বাভাবিক রাখে তাহলে বাজারের যে একটা স্থিরতা, বাজারের যে দাম সহনীয় পর্যায় সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা তারা সুফল পাবে এমনটা তারা বলছেন। তাছাড়া ব্যবসায়ীরা যারা চাল কিনতে আসেন তারাও দাবি জানিয়েছেন, তারাও বলছেন যেন চালটা যেন স্বাভাবিক থাকে। হিলিস্থল বন্দরে চাল আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে চাল আমদানির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে এখন সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো গতকাল আমরা দেখেছিলাম যে গত কার্যদিবসে 13 এপ্রিল প্রধান পুঁজিবাজারে 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি যে ডিএসই এক্স ইন্ডিস যেটি প্রধান সূচক সেটি 6 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5,176 পয়েন্টের কাছাকাছি। তো প্রধান সূচকে দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু 5,170 পয়েন্টের কিছুটা বেশি ছিল, সময় গ্রহণের সাথে সাথে একটু নেমেছিল, কিন্তু এখন কিন্তু আবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স যেটি 3.5 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1,170 পয়েন্টের কাছাকাছি। বাছাইকৃত সূচক ডিএস30 ইন্ডেক্স দেখতে পাচ্ছি সেটি কিন্তু নিম্নমুখী প্রবণতা আজকে রয়েছে এবং সেটি 1 পয়েন্ট হারিয়ে বর্তমানে অবস্থান করছে 1,910 পয়েন্টে। আর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 158 কোটি টাকার কিছুটা বেশি। আর যেসব কোম্পানি আজকে লেনদেন করেছে তার মধ্যে 169টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 116টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 92টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর ডিএসই ইন্ডেক্সে দেখছি আজকে যারা লেনদেন করেছে, যে কোম্পানিগুলো শীর্ষে 20-এ রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে কার অবস্থান কোথায়। প্রথমে রয়েছে বেক্সিমকো ফার্মা, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 102 টাকা 90 পয়সায়, যার একটি শেয়ার বিক্রি হয়েছিল সর্বোচ্চ 103 টাকা 4 পয়সায়। তারপরে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তারপরে রয়েছে এবং সেটি দেখা যাচ্ছে বেক্সিমকো ফার্মা যেটি টপে রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত লেনদেন করেছে 10 কোটি 86 লক্ষ টাকা। তো এখন প্রথম দিন এই সপ্তাহের প্রথম দিন যেহেতু নিম্নমুখী প্রবণতায় ছিল, আজকে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে, তো দেখা যাচ্ছে একটা আশাব্যঞ্জক দেখাচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।
গার্মেন্টস শিল্পকে বেকায়দায় ফেলে রাজনৈতিক চাপ তৈরি করতে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, এমন অভিযোগ ব্যবসায়ীদের। সংকট কাটাতে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি ইউরোপ এবং আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসার সুযোগ দেওয়ার তাগিদ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বিদেশি বায়ার প্রতিষ্ঠান বহন করলো, বিমানে পাঠানোর ভাড়া গার্মেন্টস মালিকদেরকেই পরিশোধ করতে হয়। কিছুটা কম খরচে এয়ার শিপমেন্ট করতে গত 3 বছরের বেশি সময় বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীরা ভারতকে বেছে নিয়েছিল, কিন্তু ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত কিছুটা সংকটে ফেলেছে বাংলাদেশের ব্যবসায়ীদের। তবে তা অনেকটা সাময়িক বলে মত তাদের। র ম্যাটেরিয়ালসটা ইম্পোর্ট করে যে লিড টাইমটাতে আমরা এক্সপোর্ট করতে হয়, টাইম আমরা কভার করতে পারি না। টাইমিংয়ের ক্ষেত্রে গিয়ে অলমোস্ট কার্গো কিন্তু আমাদের ইয়ার করতে হয়। ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষেত্রে ভারতের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মনে করছেন তারা। হঠাৎ করে কোনো জিনিস এভাবে বাতিল করার কোনো নিয়ম নাই। সঠিক সময় মাল যাওয়া, অন্য রুট আমাদের সিলেকশন করা, এটার জন্য আমাদের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে যদি আমরা ইউরোপের যে কোনো একটি ফ্রি কান্ট্রি যেমন হল্যান্ডে একটি সরাসরি কার্গো ফ্লাইট চালু করি, এছাড়া ইউএসের সাথেও যদি ক্যাথে প্যাসিফিক বা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে আমরা ডিরেক্ট কার্গো সার্ভিস চালু করি, তাহলে আমার মনে হয় না এটা খুব বেশি সমস্যার সম্মুখীন হব। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে রপ্তানি হয়েছে মাত্র 5,640 কোটি টাকা মূল্যের 35,000 মেট্রিক টন পণ্য। গত 4 দশকে বাংলাদেশের তৈরি পোশাক খাত এর চেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট মোকাবেলা করে এসেছে। তাই গার্মেন্টস ব্যবসায়ীরা আশা করছেন বিকল্প রূপ তৈরি করা গেলে এই সংকট সহসাই কাটানো যাবে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর পুরান ঢাকার দোকানগুলোতে চলছে হালখাতার আনুষ্ঠানিকতা। পুরনো হিসাবের পাট চুকিয়ে নতুন করে হিসেব লেখা হবে নতুন খাতায়। এই মুহূর্তে হালখাতার খবরাখবর জানাতে তাঁতি বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, বাঙালি ঐতিহ্যের অন্যতম এক ঐতিহ্যের আনুষ্ঠানিকতার নাম হলো হালখাতা। বাংলা নতুন বছরের শুরুতে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এই হালখাতার অনুষ্ঠান হয়ে থাকে। আমি এখন আছি রাজধানীর তাঁতিবাজারের স্বর্ণপট্টিতে। মূলত সোনার দোকানগুলোতে কিন্তু এই হালখাতার আনুষ্ঠানিকতা বেশি হয়ে থাকে। তবে কালের বিবর্তনে, প্রযুক্তির ছোঁয়ায় হিসেব নিকেশ রাখাতে কিন্তু পরিবর্তন এসেছে। আর বেশ কিছু দোকানে কিন্তু এই ঐতিহ্য এখনও ধরে রাখা হয়েছে। আমি একটু জানিয়ে রাখি, হালখাতা হলো দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে হিসাবে নতুন খাতা খোলেন। তারপর খদ্দেরকে বিনীতভাবে পাওনা পরিশোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এই দিনে। এই উপলক্ষে কিন্তু ব্যবসায়ীরা তাদের খদ্দেরকে আমন্ত্রণ জানান, তাদের দোকানে মিষ্টিমুখ করান। তাদের খদ্দেরাও কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মোটা খাতায় তাদের যাবতীয় সব হিসাব লিখে রাখতেন। এই খাতাটি কিন্তু বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। আর সেখান থেকেই কিন্তু এই হাল খাতার উদ্ভব। আর এই উপলক্ষে কিন্তু দোকানপাটগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। যে সনাতন ধর্মাবলম্বী যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পূজা পার্বণের মাধ্যমে এই হালখাতার অনুষ্ঠানগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে। এই ছিল পুরান ঢাকা থেকে আমার কাছে হালখাতার সর্বশেষ পরিস্থিতি। নতুন বছরের হালখাতার খবরাখবর জানাতে রাজধানীর পুরান ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন। আলু সংরক্ষণে রংপুরে চালু হওয়া সরকারি মডেল ঘরের বেশিরভাগ প্রভাবশালীদের দখলে। এসব ঘরে অহিমায়িত আলু সংরক্ষণে ব্যয় প্রতি কেজিতে 10 টাকা কমলেও নানা বিড়ম্বনার কথা জানাচ্ছেন কৃষকরা। গবেষকদের মত, চাষিদের সুবিধা বিবেচনায় নিয়ে মডেল ঘর নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। চাষি পর্যায়ে আলু সংরক্ষণে খরচ কমাতে 2021 সালে অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘর নির্মাণে একটি প্রকল্প নেয় কৃষি বিপণন অধিদপ্তর। একটি ঘরের আলু ধারণ ক্ষমতা 30 টন, নির্মাণ ব্যয় 2.5 লাখ টাকা। 10 সদস্যের কৃষি বিপণন দল এই ঘরে আলু রাখতে পারবে। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, এতে করে কৃষকদের সংরক্ষণ ব্যয় কমছে কেজিতে 10 টাকা এবং মডেল ঘরে সকল সদস্যের সমান অংশীদারিত্ব রয়েছে। 10 জন কৃষক নিজেদের মধ্যে ভাগাভাগি করে আলু রাখতে পারেন। সেক্ষেত্রে তাদের কাছে আমরা চুক্তিপত্র নিয়েছি 300 টন
আলু রাখতে পারে। তবে মাঠ ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। রংপুরের ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের সদরপুরে এই অহিমায়িত আলু সংরক্ষণ মডেল ঘরটিতে বিপণন দলের সভাপতি আবুল হাসানাত একাই আলু সংরক্ষণ করে রেখেছেন। আর রংপুর সিটি কর্পোরেশনের আজিজুল্লাহ মুন্সিপাড়ার এই ঘরের সভাপতি দাবি করলেন এখানে ৩ জনের আলু সংরক্ষিত রয়েছে। ঘরগুলোতে বিপণন দলের 10 সদস্যের সমান সুবিধা থাকার কথা থাকলেও এসব ঘর অধিকাংশ ক্ষেত্রে সভাপতিদের দখলে। আমার আলু মাঝখানে পড়ছে, দুইটা তো সরা যাবে না, ওই বসে থাকা লাগবে। আপনার যতদিন বিক্রি করেনি অতদিন আমাকে থাকতে হবে। গবেষকদের মতে কৃষকদের কথা বিবেচনায় রেখে প্রকল্পের পেছনে অর্থ ব্যয়ে গুরুত্ব দিতে হবে। 10 জন খামারি আলু রাখবে, সেই 10 জন খামারি আলু রাখার জন্য ঘরটি যথেষ্ট নয়। এই সমিতির সভাপতি দেখা যাচ্ছে যে সবগুলো আলু তারা সেখানে রাখছে। 2021 সালে নেয়া এই প্রকল্পটি শেষ হবে চলতি বছরের জুনে। তবে প্রকল্পটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিশ্ববাজারে লাগাতার কমছে কোবাল্ট, বিটুমিন, টিন সহ বিভিন্ন শিল্প পণ্যের দাম। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার চাহিদা কমে যাওয়াকেই এর কারণ হিসেবে সামনে আনছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থা। বিটুমিন, সড়ক উন্নয়ন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে দরকারি এই শিল্পপণ্যের দাম কমছে বছর জুড়ে। গেল এক মাসে বিটুমিনের দাম 5.9% কমে বর্তমানে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $464.66। টিনের দাম এক মাসে 6.59% কমে বর্তমানে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন টিন বিক্রি হচ্ছে $31,219। এক মাসে অ্যালুমিনিয়ামের দাম কমেছে 11.32%। $2,386 বিক্রি হচ্ছে প্রতি মেট্রিক টন এই শিল্পপণ্য। গ্যাস টারবাইন, উড়োজাহাজের ইঞ্জিন তৈরি সহ গুরুত্বপূর্ণ কাজে দরকারি কোবাল্ট বিক্রি হচ্ছে $33,700 পার মেট্রিক টন দরে। এক মাসে এই শিল্পপণ্যের দাম কমেছে 6.83%। পলিথিনের দাম এক মাসে কমেছে 7%-এর বেশি। প্রতি মেট্রিক টনের বর্তমান দাম পড়ছে $1,058.58। সোডা অ্যাশ, সাবান, ডিটারজেন্ট তৈরির অন্যতম এই উপাদানের দাম এক মাসে 7.41% কমে বর্তমানে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $196। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। নীতিমালা পরিবর্তন না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে স্মার্টফোনের ওপর শুল্ক আরোপে আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে বিদেশ থেকে ঔষধ আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণাও জানান ট্রাম্প। হোয়াইট হাউস ও প্রশাসনিক দফতরে আমূল পরিবর্তনের পর এবার বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় পরিবর্তন আনার আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পরিবর্তিত নীতিমালার একটি প্রস্তাবও উত্থাপন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আন্দোলনে মাস্ক পরিধানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে শিক্ষক ও কর্তৃপক্ষের ক্ষমতায় লাগাম টানার মতো বেশ কিছু নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের ভর্তিতে বৈচিত্র্য কমানোর নির্দেশও। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ এড়াতে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর তাতেই চটেছেন ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন $2.2 বিলিয়ন তহবিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এমন আশঙ্কা থেকে শুক্রবার তহবিল বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছিলেন তারা। এদিকে মার্কিন শুল্ক পরিস্থিতি নিয়ে যেন কানামাছি খেলায় মেতেছেন ট্রাম্প। শুক্রবার স্মার্টফোন ও কম্পিউটারের ওপর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুল্ক প্রত্যাহারের পর এবার তিনি বলছেন ভিন্ন কথা। তার দাবি, যে কোনো মুহূর্তে স্মার্টফোনের উপর আবারও শুল্ক আরোপ হতে পারে, তবে তা একটি ভিন্ন খাতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। প্রযুক্তি খাতের পরিবর্তে স্মার্টফোনকে সেমিকন্ডাক্টর খাতে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন ট্রাম্প বলে জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ঔষধ খাতেও বড় ধরনের শুল্ক আরোপ করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান দলের তহবিল সংগ্রহ উপলক্ষে হওয়া এক নৈশভোজেও এমন পূর্বাভাস দেন ট্রাম্প। বলেন ঔষধ খাতে যুক্তরাষ্ট্রকে স্বাবলম্বী করতে চান তিনি। তার এই নতুন শুল্কে ভারত ও চীনের মতো ঔষধ রপ্তানিকারক দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে চাপ IMF এর। স্থিতিশীলতার আশা অর্থনীতিবিদদের, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যাংকারদের। মধ্যরাত থেকে সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। কর্মহীন হয়ে পড়ার দুশ্চিন্তায় জেলেরা, খাদ্য সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের।
এবং বাংলাদেশকে বেকায়দায় ফেলতেই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, অভিযোগ ব্যবসায়ীদের। বিমানবন্দরে চান কার্গো সুবিধা, বিদেশি কার্গো বিমানকে সুযোগ দেওয়ার দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।